বিসমিল্লাহির রহমানির রহিম। নাটক টেক্সটাইল ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বের ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে আমার সাথে অনলাইন, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নাটক টেক্সটাইল ইনস্টিটিউট ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের সরকারি বেসরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রছাত্রী যারা এইমাত্র অনলাইন ক্লাসে আমার সাথে যুক্ত হয়েছ, তোমাদেরকেও জানাচ্ছি আন্তরিক প্রীতি, অভিনন্দন ও ভালোবাসা করে আমি আমার ক্লাস শুরু করছি। অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জানতে চেয়েছো কেমন আছি। ভালো আছি। তো যাই হোক, আমি এখন ক্লাসে চলে যাচ্ছি। উপস্থিতি মোটামুটি সন্তোষজনক হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমি তোমাদেরকে গত 2 দিন আগে নোটিশ করেছিলাম আজকে টেক্সটাইল টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল 3 TTQC 3 তোমাদের ক্লাস আমি এখন নেব। অনেক মোটা একটা বই, আগের কোয়ালিটি কন্ট্রোল 4টা ছিল আর তোমাদের এখন হচ্ছে 3টা। তো যে ঘটনা ঘটেছে যে 3 নম্বর এবং 4 নম্বর সেমিস্টার, এই 2টা সেমিস্টারের বই একত্রে করে তোমাদের এই সেমিস্টারে দিয়েছে। সম্ভবত তোমাদের 19টা অধ্যায়। তো ওই কোয়ালিটি কন্ট্রোল 3, কোয়ালিটি কন্ট্রোল 4 সাবজেক্টের দিকে তোমাদেরকে স্পেশাল নজর দিতে হবে। আমি আগেও ক্লাসেও বলেছি, ফেব্রিক স্ট্রাকচার ডিজাইন, কোয়ালিটি কন্ট্রোল, টেক্সটাইল ক্যালকুলেশন এবং তোমাদের ওয়েট প্রসেস, এই 4টা সাবজেক্টের দিকে ভালো করে দৃষ্টি রাখতে হবে। আর বাকি যেগুলো আছে, বিজনেস কমিউনিকেশন, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এবং হচ্ছে তোমার, এগুলো মোটামুটি দৃষ্টি রাখলে হবে, বাট এই 4টা সাবজেক্টে তোমরা বেশি দৃষ্টি রাখবে। তো আমি আজকে যে আলোচ্য বিষয়, তোমাদের বইয়ের 14 নম্বর অধ্যায় তোমরা বের করো। 14 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এবং কন্ট্রোল চার্ট। আমি আবারও, যেখানে রয়েছে কোয়ালিটি কন্ট্রোল, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এবং কন্ট্রোল চার্ট, খুব ইম্পর্টেন্ট। এবং এই চ্যাপ্টারের শুরুতে আমি একটু বলি, এখানে তোমার হচ্ছে 3 রকম নিয়মের অঙ্ক আছে, তোমাদের কন্ট্রোল চার্টের অঙ্ক আছে। তো এই 3টা নিয়ম থেকে কপাল ভালো হলে 2টা অঙ্ক, একটি তো 100% আসবেই, একটি শুনছে। তো আমি যেটা বলছিলাম যে এই বইয়ে তোমার এই অধ্যায়ে, এই 14 নম্বর অধ্যায়ে তোমাদের 3 নিয়মের অঙ্ক রয়েছে। 2টি নিয়মের অঙ্ক ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আর বুঝি না, আচ্ছা। তো যাই হোক, 14 নম্বর অধ্যায় তোমরা একটু কষ্ট করে বইটা একটু বের করে রাখো। সবচেয়ে বড় অধ্যায়, এই 19টা অধ্যায়ের ভিতরে অধ্যায় হচ্ছে 14 নম্বর অধ্যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান অঙ্ক, এখান থেকে কোনো থিওরি রচনামূলক হবে না, এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল আসবে। ম্যাথমেটিক্যাল একটা তো বললাম, যেটা একটা 100%, 2টাও আসতে পারে। তো যাই হোক, কোয়ালিটি কন্ট্রোল, আমরা বলি যে কোনো একটা প্রোডাক্টের যে না কোয়ালিটি ভালো না, যে কোয়ালিটি ভালো না, বা যে কোনো একটা প্রোডাক্ট বলি কোয়ালিটি ভালো না, তার মানে কি? কোয়ালিটি জিনিসটা হচ্ছে এমন যে একটা নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে একটা কোয়ালিটি হচ্ছে একটা ডিগ্রি, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ তা কতখানি ক্রেতার বা ব্যবহারকারীর সন্তুষ্টি মেটাতে সক্ষম, কতটুকু সন্তুষ্ট মেটাতে সক্ষম, এটাই হচ্ছে কোয়ালিটি। আমি একটা প্রোডাক্ট কিনলাম, একটা শার্ট কিনলাম, এই শার্টে যদি আমার কাছে মনে হয় যে কোনো রং ওঠে নাই বা সূর্যের তাপে কোনো যায় নাই, হ্যাঁ, শার্টটা দীর্ঘদিন আমি পরলাম, তাহলে আমি বলবো শার্টটার কোয়ালিটি ভালো। তার মানে আমার ব্যবহার উপযোগিতাটা আমার কাছে স্যাটিসফাইড, আমি আমার গ্রহণযোগ্যতাটা টপে, তুঙ্গে, তাহলে আমি বলবো প্রোডাক্টের কোয়ালিটি ভালো। আমি টার্গেট করলাম যে এই শার্টটা আমি 1 বছর পরবো, বেশ ভালো, আমার এটা 1.5 বছর গেল বা 2 বছর গেল, তাহলে ভেবে নিব যে শার্টটার কোয়ালিটি ভালো ছিল। 1 বছরের টার্গেট 2 মাসের মধ্যে কালার ফেড হয়ে, যেটা বলছিলাম যে আমার কাছে যদি আমি ক্রেতা, আমি যদি স্যাটিসফাইড হই, তাহলে কোয়ালিটি ভালো, কোয়ালিটি নিয়ে আর কোনো প্রশ্ন নাই। আর যদি
আমার কোয়ালিটি, প্রতিটা ক্ষেত্রে কোয়ালিটি আছে, আমারও কোয়ালিটি আছে। আমি যদি তোমাদের মানে ঠিকমতো বোঝাতে পারি, বা তোমরা যতটুকু বুঝতে চাও ওই অতটুকু যদি আমি বুঝাইতে পারি, তাহলে তোমরা বলবে স্যারের কোয়ালিটি ভালো। আর আমি যদি ওই লেভেলে তোমাদেরকে না, তোমরা যতটুকু চাচ্ছ, যেভাবে চাচ্ছ, আমি যদি ওটা না দিতে পারি, তাহলে আমার কোয়ালিটিও ভালো না। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জিনিস, প্রতিটা ব্যক্তির ক্ষেত্রেই তার পেশার সাথে কোয়ালিটি জড়িত। জোরে বলেন, আর শুধু শোনা যাচ্ছে না, একদম বাইরে ছিল। তো যেটা বলছিলাম, কোয়ালিটি হচ্ছে একটা ডিগ্রি, অর্থাৎ ক্রেতার নিকট তার গ্রহণযোগ্যতাটা বা সন্তুষ্টির পরিমাণটাই হচ্ছে কোয়ালিটি। আচ্ছা, তো যাই হোক, এই কোয়ালিটির প্রয়োজনীয়তাটা কি? আমি তোমাদেরকে গতকালকের থেকে বলছি যে তোমাদের আজকে যে ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, তোমাদের উপস্থিতি আমি একটু বেশি আশা করছিলাম আজকে। মোটামুটি যা আছে ভালো, বাট আরও 10 থেকে 12 জন একটু হলে একটু বেশি ভালো হতো। আচ্ছা, তোমরা যে কোনো কারণে উপস্থিত হতে পারো নাই, একটু ডিস্টার্ব হচ্ছে তোমাদের। আমাদের পাশের বাড়িতে একটু কাজ করতেছে, কাঠমিস্ত্রি। আমি ওদেরকে বলে আসলাম যে শব্দযুক্ত কাজগুলো কিছু সময় পরে করার জন্য, তো তারা রাজি হয়েছে। তো যাই হোক, আমি তোমাদের যেটা বলছিলাম যে প্রয়োজনীয়তা, কোয়ালিটির প্রয়োজনীয়তাটা কি? এটা হচ্ছে অনেক প্রয়োজনীয়তা। কোয়ালিটি ছাড়া কি কোনো প্রোডাক্ট চলে নাকি? তাহলে কোয়ালিটি যদি ভালো না হয়, আমি একটা কোম্পানির মালিক, আমি প্রোডাক্ট তৈরি করছি, টি শার্ট বা পলো শার্ট বা যে কোনো প্রোডাক্ট। আচ্ছা, এই প্রোডাক্টের যদি কোয়ালিটি ভালো না হয়, আমি কি দীর্ঘদিন প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখতে পারবো? প্রতিষ্ঠানের অস্তিত্ব, প্রতিষ্ঠানের ইমেজ রক্ষার্থে আমার প্রোডাক্টের কোয়ালিটি 100 চাই। তা না হলে তুমি একটা শার্ট, এই মনে করো একটা ব্র্যান্ডের একটা শার্ট, আলিফ ব্র্যান্ডের একটা শার্ট একটা কিনলে, কেনার পরে দেখলে 2 মাসের মধ্যে শার্টটা ফেড আপ হয়ে গেছে, শার্টটা নষ্ট হয়ে গেছে, প্রবলেম হয়েছে, তখন কি তুমি আলিফ ব্র্যান্ডের শার্ট তুমি নিজে তো কিনবেই না, তোমার ফ্যামিলি, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তুমি যদি জানতে পারো যে সে আলিফ ব্র্যান্ডের জিনিস কিনতে যাচ্ছে, তুমি বলবে যে না, এটা কিনেন না, আলিফ ব্র্যান্ডের প্রবলেম আছে, আমি এরকম প্রবলেমে পড়েছি, এটা পরে কিনেন না, বলবে কিনা? সুতরাং আস্তে 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 এভাবে হতে 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 এটা ভাস্ট আকার ধারণ করবে এবং দেখবে যে কোম্পানির অধঃপতন হয়ে গেছে। এই কারণে কোয়ালিটি কন্ট্রোলের প্রয়োজনীয়তাটা অপরিসীম। কোম্পানির অস্তিত্ব, মান সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য বা বজায় রাখার জন্য কোয়ালিটি কন্ট্রোলের প্রয়োজনীয়তা অপরিসীম। তারপর দেখো, মানের স্থিতিশীলতা ধরে রাখতে, মানের সমতা এবং স্থিতিশীলতাটা, আমি কোয়ালিটি যদি একটা লেভেলকে তুলনা করি, তাহলে এই লেভেল থেকে তার পয়েন্টটা কতটুকু উপরে নিচে যাচ্ছে, সেটা কি স্ট্যান্ডার্ড অবস্থানে আছে কি না, এটা যদি আমি স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়, আপ ডাউন এটা লেভেলে আছে কি না, এর যে একটা সমতা বা স্থিতিশীলতা, মানে যেরকম ছিল সেরকম কোয়ালিটি আছেই কিনা, এটাই হচ্ছে মানে সমতা। ও অর্থাৎ আমি গতকালকে যে প্রোডাক্টটা তৈরি করেছি, আজকে ওই টাইপের প্রোডাক্ট তৈরি করতে পারলাম কিনা, ওই কোয়ালিটি বা ওই গুণাগুণের প্রোডাক্ট তৈরি করতে পারলাম কি না, এটাই হচ্ছে কোয়ালিটির সমতা। আচ্ছা, তারপরে আছে দ্রব্যের গুণগত মান উন্নত। যদি কোয়ালিটি ভালো হয়, তাহলে অবশ্যই দ্রব্যের গুণগত মান উন্নত হতে হবেই। আচ্ছা, অপ্রয়োজনীয় এবং অসামঞ্জস্যতা দূরীভূত। আমার যে এক্সেস যে কস্টগুলো বা এক্সেস যে প্রসেসগুলো, এগুলো আমার দরকার হচ্ছে না। আমি আমার মালটা আমি ভালো তৈরি না করে আমি সুন্দর একটা মোড়কে দিয়ে দিলাম, হ্যান্ডস্ট্যাগ, ট্যাগ পিন, পলিপ্যাক, বিভিন্ন রকমভাবে
আমি মানে অ্যাক্সেসরিজ ব্যবহার করে আমি প্যাকেটকরণ যেটা করলাম, বাট আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, আমার ওই তাহলে লাভ কি? ওগুলো তো খুলে ফেললেই শেষ, অথচ যে আমার প্রোডাক্টটা যে মূল কাপড়টা থেকে গেল, এটার যদি কোয়ালিটি ভালো না হয়, আনুষঙ্গিক জিনিস ভালো করে কোনো লাভ নাই, অর্থাৎ ডেকোরেশন চাকচিক্যতা করে কোনো লাভ নাই যদি পণ্যের কোয়ালিটি ভালো না হয়। সার্বিক সম্পর্ক, ডিজাইন ও প্রক্রিয়ার উন্নয়ন এবং কারিগরি প্রক্রিয়ার উন্নয়ন, এগুলো তোমরা একটু রিডিং দিবে, প্রয়োজনীয়তাটা এটা তোমার সংক্ষিপ্ততে, এগুলো তোমার সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ততে এই কোশ্চেনগুলো থাকবে। যেমন কোয়ালিটি কি, কোয়ালিটির প্রয়োজনীয়তাটা কি, এইগুলো তোমরা একটু নিজে নিজে একটু পড়ে নিবে বা একটু দেখলেই বুঝতে পারবে যেগুলো কি। মেন যে জিনিস, আমি চলে যাচ্ছি কন্ট্রোল চার্ট, অর্থাৎ আমার কোয়ালিটি লেভেলটা কেমন সেটা একটা চার্টের মাধ্যমে, সেটা কি গ্রহণযোগ্যতা আছে কি নাই, একটা চার্টের মাধ্যমে উপস্থাপনকে বলে কন্ট্রোল চার্ট। কন্ট্রোল চার্টটা কি? কোনো উৎপাদন প্রক্রিয়ার প্রসেসকে নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল চার্ট হচ্ছে একটা প্রধান উপায়। কন্ট্রোল চার্ট হচ্ছে একটা পরিসংখ্যান টুল, যার উৎপাদন প্রসেসকে নিয়ন্ত্রণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উৎপাদনের প্রসেসকে নিয়ন্ত্রণের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ আমি বাংলা মানে সুন্দরভাবে সাবলীলভাবে যদি বলতে চাই, যে চার্টের মাধ্যমে কোয়ালিটিটা গ্রহণযোগ্য বা কোয়ালিটির যে সকল যে আইটেমগুলো, এটা গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, যে চার্টের মাধ্যমে আমি উপস্থাপন করব, সেটাই হচ্ছে কন্ট্রোল চার্ট। আচ্ছা, এই কন্ট্রোল চার্টে কি কি থাকে এখান থেকে তোমরা উঠাই নাও, খাতায় উঠাও। আমি যেগুলো লিখতেছি সুন্দর করে ইম্পর্টেন্ট 3 নিয়মের অঙ্ক আছে, আমি আজকে 1 নিয়মের অঙ্ক করাবো, আর আগামী পরবর্তী 2টা ক্লাসে বাকি 2টা নিয়মের অঙ্ক করাবো। এই 3টা নিয়মের অঙ্ক থেকেই 19টা অধ্যায় কেউ আসলে বলা কঠিন কোথা থেকে রচনামূলক হবে, তারপরও আমি এই 14 নম্বর অধ্যায় থেকে একটা গ্যারান্টি দিলাম, ইনশাআল্লাহ এখান থেকে একটা রচনামূলক পাবা। এর কোনো মানে 2টা পেতে পারো, যদি যারা যেসব টিচার অঙ্ক পছন্দ করে সেসব টিচার যদি কোশ্চেন করে, তাহলে দেখবে যে অঙ্কর পরিমাণটা বেশি চলে আসছে আলটিমেটলি। আর যেসব টিচার অঙ্ক একটু কম পছন্দ করে, থিওরির উপর বেশি গুরুত্ব দেয়, তাহলে একটা পাবে। তবে আমি যদি কোশ্চেন করার সুযোগ পেতাম, আমি 2টা করতাম, এই চ্যাপ্টার থেকে 2টা রচনামূলক দিতাম, 2 নিয়মের 2টা অঙ্ক দিতাম। আচ্ছা, তারপরে দেখো আমি দেখাই দিচ্ছি। অঙ্ক ভালো, অঙ্কের মার্কসটা একেবারে ছাক্কা, মানে এখানে কোনো কাটার মতো কিছু হয়ে থাকে না। কন্ট্রোল চার্টে কি কি প্রয়োজন হয়, এই জিনিসটা দেখো, কিছুক্ষণ পরেই এই কন্ট্রোল চার্ট তোমার লাগবে, অঙ্ক করব আমি, তখন দেখবা। আচ্ছা, কি কি থাকে একটা কন্ট্রোল চার্টের মধ্যে, কি কি এলিমেন্ট বা উপাদান বিদ্যমান থাকে, এটা একটু মনোযোগ সহকারে সবাই দেখার চেষ্টা করো। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে এবং দেখতে পাচ্ছ? একটু কমেন্টসে লেখো। মাত্র 23 জন, আশা করছিলাম আজকে 40 জন থাকবা। কালকেও ইন্ডিভিজুয়ালি আমি তোমাদের মেসেঞ্জারেও বলেছিলাম যে আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আজকে ক্লাসটা তোমাদের খুবই দরকার। তোমরা আসলে বুঝো না, ইম্পর্টেন্সই বুঝো না। আচ্ছা দেখো, এটা হচ্ছে সেন্ট্রাল লাইন, সিএল, সেন্ট্রাল লাইন, আপার অ্যাকশন লিমিট, ইউএএল, আপার অ্যাকশন লিমিট, এলএএল, লোয়ার অ্যাকশন লিমিট, আপার ওয়ার্নিং লিমিট, লোয়ার ওয়ার্নিং লিমিট। আমি আবারও বলছি, তোমরা বুঝে নাও। সে হচ্ছে সেন্ট্রাল লাইন, এটা হলো স্ট্যান্ডার্ড আদর্শ লাইন, কোয়ালিটির আদর্শ লাইন। এই বরাবর যদি থাকে তাহলে সবচেয়ে ভালো প্রোডাক্টের কোয়ালিটি, মানে 100-এ 100%, যদি সেন্ট্রাল লাইন বরাবর যদি তোমার ভ্যালুগুলো থাকে। আচ্ছা, এটা অসম্ভব, 100% সেন্ট্রাল লাইন বরাবর থাকা এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব না। আচ্ছা, এটা হচ্ছে আপার অ্যাকশন লিমিট, এটা হচ্ছে লোয়ার অ্যাকশন লিমিট, অর্থাৎ এখান থেকে তুমি সর্বোচ্চ এত দূর যেতে পারবে, আর এই নিম্নে এদিকেও যেতে পারবে, তোমার বাউন্ডারি এর বাইরে যদি তোমার প্রোডাক্টের ভ্যালু চলে যায়, অর্থাৎ এখানে চলে গেছে, এখানে চলে গেছে, অর্থাৎ সেটা ক্রেতার নিকট গ্রহণযোগ্য না, কোনোভাবেই না। শুধুমাত্র আপার অ্যাকশন লিমিট এবং লোয়ার অ্যাকশন লিমিটের মধ্যে যদি ভ্যালুগুলো থাকে,
মনে করো এটা একটা ভ্যালু, 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 যোগ করো, যোগ করলাম, কিছুক্ষণ পরেই তোমার গ্রাফ আসবে এরকম। মনে করো এগুলো এই ভ্যালুগুলো, তার মানে কি হলো, এটা আপার অ্যাকশন লিমিট এবং লোয়ার অ্যাকশন লিমিটের মাঝখানে অবস্থান, অর্থাৎ লাস্টে এই অঙ্কের একটা কমান্ডস লিখতে হয়। পুরো অঙ্কের যদি 10 মার্ক থাকে, কমান্ডসে 5 মার্ক বা 3 মার্ক বা 4 মার্ক একটা মার্কস থাকে। কমান্ডসটা হচ্ছে এরকম, গ্রাফে অঙ্ক হয়ে যাওয়ার পরে আমি শেষ কথা বলছি, কোনো কোনো সিনেমার সর্বশেষ দৃশ্যটা আগে ধারণ করে ক্যামেরায়, প্রয়োজন হলে পরিচালক যদি মনে করে। তা আমি মনে করছি যে আমার এই ক্লাসে আজকের শেষ কথাটা দিয়েই আমার অঙ্কটা শুরু হবে, এটাতে তোমাদের কল্যাণ আছে। তো দেখো যেটা বলছিলাম যে এই লাস্টে একটা কমান্ডস থাকবে, কমান্ডসটা এরকম যে সকল ভ্যালু আপার অ্যাকশন লিমিট এবং লোয়ার অ্যাকশন লিমিটের মধ্যে অবস্থান করায় বলা যায় যে এই কোয়ালিটি বা এই প্রোডাক্টের কোয়ালিটি গ্রহণযোগ্য। আর যদি আপার অ্যাকশন লিমিট অথবা লোয়ার অ্যাকশন লিমিটের যে কোনো একটা ভ্যালু যদি ক্রস করে, তাহলে আমরা লিখব যে এটা যেহেতু অমুক ভ্যালুটি বা অমুক মানটি আপার অ্যাকশন লিমিট অথবা লোয়ার অ্যাকশন লিমিটের বাইরে অবস্থান করছে, বিধায় এটি ক্রেতার নিকট গ্রহণযোগ্য না, এটা অগ্রহণযোগ্য, অর্থাৎ কোয়ালিটি ফেল। আর যদি সমস্ত ভ্যালু যদি এই আপার অ্যাকশন লাইন আর অথবা লিমিট বা লাইন যাই বলি, লোয়ার অ্যাকশন লিমিট বা লাইন এর মাঝে যদি অবস্থান করে, আর ওয়ার্নিং লিমিটটা হচ্ছে এটা তেমন কোনো ক্ষতি না, এটার বাইরে গেলেও যেতে পারে, বাট এটার ভিতরে থাকলে এটা ভালো, বাট এটার বাইরেও দু একটা ভ্যালু যেতে পারে, নো প্রবলেম। বাট এটাকে পার করে যদি লোয়ার অ্যাকশন লিমিট বা আপার অ্যাকশন লিমিটকে অতিক্রম করে, সেক্ষেত্রে তোমার ফেল। ওয়ার্নিং লিমিটটা আমি হলুদ কার্ড বোঝাচ্ছি, একটা ভ্যালু বা দুইটা ভ্যালু আসছে, হলুদ কার্ড দিলাম। একটা ফুটবল খেলায় তো সরাসরি লাল কার্ড খুব কম, কি হয়, একটা অন্যায় করছে, একটা ফাউল করছে বা মারাত্মক ফাউল, একটা হলুদ কার্ড দেয়। আবার একটা ফাউল করছে, কি করে, আর একটা হলুদ কার্ড দিয়ে সাথে সাথে একটা লাল কার্ড দিয়ে দেয়। তেমনি এই লাল কার্ড হচ্ছে আপার অ্যাকশন লিমিট লোয়ার অ্যাকশন লিমিটের বাইরের ভ্যালু হচ্ছে লাল কার্ড, আর ওয়ার্নিং লিমিটের আপার অথবা লোয়ার ওয়ার্নিং লিমিটের যদি ক্রস করে একটা হলুদ কার্ড। তো একটা দুইটা হলুদ কার্ডে এক্ষেত্রে কোনো প্রবলেম নাই, যদি লাল কার্ড হয়ে যায় সেক্ষেত্রে অগ্রহণযোগ্য, কোনোভাবেই গ্রহণযোগ্য না। ওকে ফাইন, তাহলে আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। নিশ্চয় তোমরা এই কন্ট্রোল, এটাই কন্ট্রোল চার্ট। যদি বলে 4 মার্কের একটা কোশ্চেন যদি আসে যে কন্ট্রোল চার্ট সম্পর্কে বিস্তারিত লেখো, তখন তোমরা কি করবা, এরকম ভাবে একটা কন্ট্রোল চার্ট এঁকে দিয়ে সেন্টার লাইন, আপার অ্যাকশন লাইন লিমিট বা লাইন, লোয়ার অ্যাকশন লিমিট বা লাইন, আপার ওয়ার্নিং লিমিট, লোয়ার ওয়ার্নিং লিমিট, এই 5টা জিনিস 5টা চিহ্ন দিয়ে দিবে, 5টা দাগ দিয়ে দিয়ে কোনটা কি লিখে দিবে, ব্যাস। ওকে ফাইন, হয়ে গেল। আচ্ছা, এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। এখানে কিছু কথা বলি, কন্ট্রোল চার্টের গুরুত্বটা এই খুব ইম্পর্টেন্ট, গুণাগুণ নিয়ন্ত্রণ সহায়তা করে, অর্থাৎ কোনো প্রোডাক্ট বা কোনো ব্যাচের প্রোডাক্ট অগ্রহণযোগ্য হচ্ছে কিনা এটা একটা তোমার জানার বিষয়। উৎপাদন পণ্যের তারতম্য, অর্থাৎ কোনো রেঞ্জে, অর্থাৎ যে আইডিয়াল যে কোয়ালিটি কন্ট্রোল, সেখান থেকে ভ্যালুটা কতটুকু উপরে যাচ্ছে বা কতটুকু নিচে যাচ্ছে। আচ্ছা, তারপরে ব্যবস্থা গ্রহণের নির্ভরযোগ্য ভিত্তি। আচ্ছা, এখন আমার কোনো প্রোডাক্ট যদি খারাপ হয়ে যায়, একটা লট বা একটা ব্যাচ, তাহলে সাথে সাথে আমার একটা কি হচ্ছে, একটা অ্যাকশনে আমি যেতে পারছি, আমি একটা অ্যাকশনে যেতে পারছি যে না, এটা যাওয়ার হয়েছে, নেক্সটে যেন আর এরকম না হয়। অর্থাৎ আমি একটা সতর্ক পাচ্ছি, কার মাধ্যমে, কন্ট্রোল চার্টের মাধ্যমে। কন্ট্রোল চার্ট ছাড়া কি এরকম কোনো পূর্বাভাস বা ফরকাস্টিং যেটা, এটা কি সম্ভব ছিল? আদৌ সম্ভব ছিল না। আচ্ছা, মেশিনের গ্রহণযোগ্যতাটা, যে আসলে যে মেশিন দিয়ে আমি প্রোডাক্টটা তৈরি করছি, সেই মেশিনের কোনো প্রবলেম হচ্ছে কি না, এটাও উৎপাদন পরিবর্তনশীল মৌলিক ধারণা, কোনো ধারণা আছে কিনা, গুণগত স্থায়ী সচিত্র বা রেকর্ড, প্রতিদিনের রেকর্ড প্রতিদিন থেকে যাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট কন্ট্রোল চার্ট। এই কন্ট্রোল স্পিনিং না, শুধুমাত্র উইভিং না, প্রতিটা ফ্যাক্টরিতেই কন্ট্রোল চার্ট দরকার। সেটা হয় কি, উৎপাদনের হতে পারে। উৎপাদনের কেমন, যে আমার একটা আদর্শ আমি ধরে নিলাম যে আমার 20 টন ডাইং করা দরকার,
এখন এই কম হলে নিচে, বেশি হলে উপরে, এটা আদর্শ। তাহলে কতটুকু কম বেশি হচ্ছে, রেঞ্জের মধ্যে আছে কিনা, সেটা হচ্ছে কন্ট্রোল চার্ট। ইয়েটা যে রানের যে ইয়া থাকে ক্রিকেট খেলায়, যে এটা হচ্ছে 6 পার ওভার 6 করে ধরে নেওয়া হয় ধারণা, 6 থেকে প্রতিটা ওভারের ডিস্টেন্সটা কতটুকু, এটা একটা কন্ট্রোল চার্ট। আবার কোথায় কোথায় উইকেট, যেখান থেকে উইকেট পড়ছে দেখবা যে এরকম একটা তীর চিহ্ন। আচ্ছা, তো চলো চলে যাই আমরা অঙ্কে। কন্ট্রোল চার্ট, বিভিন্ন রকমের কন্ট্রোল চার্ট আছে এই তোমাদের বইয়ে। মূলত দুই ধরনের কন্ট্রোল চার্ট আছে মূলত। একটা হচ্ছে কন্ট্রোল চার্ট ফর ভেরিয়েশন আর কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউট। ভেরিয়েশনের ভিতর রয়েছে গড় চার্ট, পরিসর চার্ট বা রেঞ্জ চার্ট, আর একটা পরিমিত ব্যবধান কন্ট্রোল চার্ট, যেটা আমি এখন করব পরিমিত ব্যবধান কন্ট্রোল চার্ট। পরিমিত কালকে করব ইনশাল্লাহ আগামী ক্লাসে। পরিসর বা রেঞ্জ কন্ট্রোল চার্ট এবং গড় কন্ট্রোল চার্ট, এই দুই কন্ট্রোল চার্ট ফর নাম্বার অফ ডিফেক্ট, যেটাকে ডি চার্ট বলে। আর একটা হচ্ছে পি চার্ট, কন্ট্রোল চার্ট ফর ফ্র্যাকশন ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে পি চার্ট। আর কন্ট্রোল চার্ট ফর ডিফেক্টিভ চার্ট, যেটা পি চার্ট যেটাকে বলে। এরকমভাবে এখানে দুইটা নিয়ম, এখানে দুইটা নিয়ম, অর্থাৎ 4 নিয়মের 3 নিয়ম করলেই হবে, 3 নিয়মের অঙ্ক সামনে করতে হবে। তো আমি এখন যেটা করব কন্ট্রোল চার্ট। তো চলো কন্ট্রোল পরিমিত ব্যবধান কন্ট্রোল চার্টে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কটা দেখো। তোমাদের মোট 13টা অঙ্ক আছে, আমি 3 নিয়মে 3টা করে দিব। তোমরা চলে যাও 2 নম্বর অঙ্কে চলে যাও। 2 নম্বর অঙ্কে নিচের তথ্য থেকে কন্ট্রোল চার্ট তৈরি করো এবং তোমার মতামত দাও। হ্যাঁ, চলো 2 নম্বর অঙ্কে চলে যাও। সবাইকে বলছি 2 নম্বর অঙ্ক, সবাই বই বের করো। 2 নম্বর অঙ্ক, নিচের তথ্য থেকে কন্ট্রোল চার্ট তৈরি করো এবং তোমার মতামত দাও। এই যে বললাম কিছুক্ষণ আগে, যে মতামত গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না, এটা হচ্ছে মতামত। কেউ যদি কিছু না লিখতে পারো, শুধু যদি লিখতে পারো যে সমস্ত তো মান যেহেতু, সুতরাং ধরে নিতে পারি এটা গ্রহণযোগ্য, ফাইন। আবার অনেকে লিখলা যে কিছু না লিখতে পারলা, যে হয়েছে সবগুলো ভ্যালু আপার এবং লোয়ার অ্যাকশন লিমিটের মধ্যে আছে, সুতরাং গ্রহণযোগ্য, এটুকু লিখতে পারলেই হবে। আচ্ছা, আর যদি গ্রহণযোগ্য মানে দ্যাট মিনস আপার অ্যাকশন লিমিট এবং লোয়ার লিমিটের যদি মাঝখানে অবস্থান না করে, একটি ভ্যালু বা দুইটি ভ্যালু আপার অ্যাকশন লিমিট এবং লোয়ার অ্যাকশন লিমিটের বাইরে অবস্থান করছে, সুতরাং এটা গ্রহণযোগ্য না। ব্যাস, ক্লিয়ার। কতজন আসো? 24 জন মাত্র। আচ্ছা, অঙ্কে চলে যাচ্ছি। তার মানে তোমাদের কি ক্লাস করার প্রয়োজন মেবি কম, কি বাকিগুলো? আর তোমাদের একটা বললাম যে এই 11টা ডিজাইন আমাকে করে দেখাবা, এটা তোমাদের একটা ক্লাস টেস্টের কালকের ভিতরে দিয়ে দাও। আচ্ছা, তো দেখো এখানে 10টা আছে হলো পর্যবেক্ষণ আর সুতার শক্তি। দেখো, আমি একটা স্পিনিং ফ্যাক্টরির মালিক, আমি সুতা তৈরি করছি, আমি একটা নির্দিষ্ট একটা দিয়ে দিলাম যে আমি এত পাউন্ডের শক্তির, এত পাউন্ড শক্তির আমি সুতা তৈরি করব, সে 90। তো 90 যদি আমার স্ট্যান্ডার্ড হয়, 90 স্ট্যান্ডার্ড, এটা থেকে নিচে কতটুকু তৈরি করছে, 90-এর উপরে কতটুকু তৈরি করছে, এটাই আমার কন্ট্রোল চার্ট। তো করো, এখানে 10টা আছে পর্যবেক্ষণ, হ্যাঁ, আর হচ্ছে তোমার 10টা, হ্যাঁ, তাহলে তোমরা 12টা ঘর আঁকাও এই সাইডে, 12টা নিচে, 1 2 3 4 12টা হরিজন্টালি তোমরা 12টা ঘর করো, যেহেতু 10টা আছে 12টা। দুইটা লিখতে হবে, উপরে একটা লিখতে হবে, নিচে একটা লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মজা পাবা আশা করি, ওই যে স্ট্রাকচারের মতো খুব মজা পাবা যদি বুঝতে পারো খালি।
খুবই মজা, দেখবা যে সারাদিন এটাই করতে মন চাচ্ছে, এত মজা এগুলোই। লেখাপড়া কিন্তু যার কাছে কঠিন লাগে তার কাছে খুব বোঝা। এই যে ডিজাইন, যে বুঝবে না এর চেয়ে বিরক্তিকর জিনিস তার কাছে না। যে বুঝো দেখবা যে আমি না বললেও ওই বাসায় বসে অবসর সময় গ্রাফ পেপার নিয়ে বসে গেছো। তাহলে স্যার বলছিল যে 50x50 ঘরে স্পঞ্জ হয়, একটু দেখি তো। অনেকে ট্রাই করতেছো আমি শিওর। হ্যাঁ, তারপরে এই যে 24x24 ঘরে অনেকে ব্রাইটন হানিকম করছো, অনেকে 16x16 ঘরে অর্ডিনারি করছো। এগুলো নিজের থেকেই একটু করার চেষ্টা করো, এগুলো করলে ভালো। এই তুমিও তো আমাদের লেভেলে আসবে, আসবে না? তোমরাও আসবে। আচ্ছা, তাহলে 12টা দিলাম। আর এদিকে দাও 1 2 3 4 5টা। 1 2 3 4। পারলে একটা রচনামূলক লেখার চেয়ে কম সময় লাগবে, ভয়ের কোনো কারণ নাই। খালি গ্রাফ পেপারে ধাপ ধাপ করে। আর এই পরীক্ষা শুরুতেই প্রশ্নে যদি দেখো অঙ্ক আসতে সাথে সাথে সংশ্লিষ্ট শিক্ষককে অবহিত করবে স্যার গ্রাফ পেপার কিন্তু লাগবে। অনেক সময় টিটিকিউসি পরীক্ষা অনেকে গ্রাফের কথা ভুলে যেতে পারে, অনেক শিক্ষকরা বা কর্তৃপক্ষ, যার কারণে তোমরা এই অঙ্ক দেখা মাত্রই সাথে সাথে ইনভলভ করবে ক্লাস। যে যে শিক্ষক পরীক্ষায় ডিউটি নিচ্ছে, গার্ড দিচ্ছে, শিক্ষককে বলবে স্যার গ্রাফ পেপার সরবরাহের ব্যবস্থা রাখবেন। আর স্ট্রাকচার তো আগের থেকেই রাখা হয়, স্ট্রাকচার পরীক্ষা তো রাখবেই, এটাতে তো ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। বাট টিটিকিউসি আর পরিসংখ্যান এই দুইটা সাবজেক্ট যাদের আছে তারা ওই সাথে সাথে প্রশ্ন পাওয়ার সাথে সাথেই গ্রাফ পেপারের কথা বলবে। তাহলে ওটা যদি কলেজে নাও থাকে অন্তত কিনে এনে ম্যানেজ করে দিতে পারবে। আর যদি মাঝখানে সময় বলো একদম মাঝখানে, তাহলে বিপদ, তখন তো ওইটা আসলে করা সম্ভব নাও হতে পারে, ম্যানেজ করা। আচ্ছা, তো দেখো প্রথমে লেখা আছে পর্যবেক্ষণ নম্বর, পর্যবেক্ষণ নম্বর নং। তারপরে আছে হচ্ছে সুতার শক্তি, সুতার শক্তি। আচ্ছা, তো পর্যবেক্ষণ নাম্বার কয়টা আছে? 10টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। আমি কথা দিলাম তোমাদের 15 মিনিট লাগবে না এই অঙ্কে, 100% 15 মিনিট লাগবে না। তোমরা হয়তো ভয় পাইতে পারো যে স্যার অনেক সময় লাগবে, এই সেই 700, কিচ্ছু না। আর একেবারে সহজ, একটু বোঝার চেষ্টা করো, ভয় পাবা না। 98 92 87 88 91 90। কমেন্টসে লেখো তোমাদের কোনো দেখতে বুঝতে জানতে শুনতে প্রবলেম হলে সাথে সাথে কমেন্টসে লেখো। 91। আচ্ছা দেখো, এই হচ্ছে তোমার অঙ্ক, এটা দেয়া থাকবে পরীক্ষার হলে। এটা জাস্ট এভাবে ভার্টিক্যালি না থেকে হরিজেন্টালি থাকবে, আনুভূমিক ভাবে থাকবে। এই জিনিসটা উল্টানো থাকবে, এরকম থাকবে, এই যে এভাবে এভাবে শোয়াই থাকবে। ঠিক আছে, তুমি কি করবে? এটা পর্যবেক্ষণ সংখ্যা নাম্বার, এটা সুতার শক্তি, পাশাপাশি দুইটা দিলে। দেওয়ার পরে কি করবে? এগুলো যোগ করো, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10, অর্থাৎ এটা এই 10টার আমার গড় দরকার। স্যার 94 হবে। হ্যাঁ, কোনটা 95 হবে? বলছে 94 হবে। ও 94, হ্যাঁ দাও। আচ্ছা ওকে, 94, ঠিক আছে, সমস্যা নেই। তো দেখো, আবার দেখো, সবাই খেয়াল করো, 94 92 87 88 91 90 89 90 88 91। এই 10টা যোগ করে 10 দিয়ে ভাগ দিবে। আর অবশ্যই তোমাদের বিজনেস কমিউনিকেশন ছাড়া ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে অঙ্ক আছে মনে হয়, আছে, হ্যাঁ আছে। অর্থাৎ একমাত্র বিজনেস কমিউনিকেশন ছাড়া প্রতিটা পরীক্ষার দিন স্ট্রাকচারে রাখবে না। এই দুইটা পরীক্ষা ছাড়া প্রতিদিন ক্যালকুলেটর নিয়ে যাবে, প্রতিটা দিন। আচ্ছা, তো যাই হোক, দেখো কি হলো, এই 10টা যোগ করে 10 দিয়ে ভাগ করো, এই 10টা যোগ করো, দেখবে 900 আসবে। ক্যালকুলেটরে করো, দ্রুত করো। তাহলে অতএব x বার সমান সমান, নিচে লিখবে x বার সমান সমান সামেশন, এই যে xi, এগুলো হচ্ছে xi সামেশন xi ভাগ n, n মানে এই 10, n সমান 10। তাহলে xi হচ্ছে 900 ভাগ 10, 10 সমান সমান 90। এই x বার, এটা x বার, এই হলো 90। এত সহজ। দেখো, শুধু 4টা একটু তোমাদের কাছে খালি বুঝে নেও আমার কাছ থেকে।
তাও অলরেডি চার্ট আমি সিনেমার বুঝাই দিব, শেষ। অলরেডি আমি লাস্টেরটা বুঝাই দিচ্ছি, এখন শুধু অঙ্কটা বুঝাই দিব। আচ্ছা, এক্স বার, এক্স বার মানে 1 2 এর ছেলে মেয়ে যেভাবে বুঝে আমি সেভাবে বুঝাই দিচ্ছি। দেখো এই যে 87 প্লাস 88 প্লাস 91 প্লাস 90 প্লাস 89 প্লাস 90 প্লাস 88 প্লাস 91, 10টা যোগ করবা, যোগ করলে আসবে 900। 900 ভাগ 10, যেহেতু 10টা পর্যবেক্ষণ, 90 বাংলাতেই লিখি, যদি সব বাংলায় আছে, এই যে দিলাম 90, 90 ব্যাস। এখন কি করবা, xi মাইনাস x বার আর xi মাইনাস x বার, এগুলো ইন্ডিভিজুয়াল সব xi। তাহলে 94 থেকে 90 বাদ 4, 92 থেকে 90 বাদ 2, 2, 91 থেকে 90 বাদ 1, 90 থেকে 90 থেকে 90 বাদ মাইনাস 1, 90 থেকে 90 0, 88 থেকে মাইনাস 2 আর হচ্ছে 1। আর যোগ বিয়োগ করলে দেখবা 0 আসবে। কিভাবে দেখো, যোগ করো 4 আর 2 6, 6 আর 1 7, আর এটা যোগ 7 আর 1 8, এই 1 আর 1 2, সরি 2 2 আর 3 5, 5 আর 1 6 আর 2 8, প্লাস মাইনাসে 0 হয় নিয়ম। আচ্ছা, এখন এটা বর্গ করো, জাস্ট এটার উপরে বর্গ। 4 4 16, 2 2 গুণে 4, 3 3 কে 9, 2 2 গুণে 4, 1 1 কে 1 0 1 0 4 1, এটা সামেশন করো, যোগ করো, সামেশন 6 7 7 4 11, 11 আর 4 হচ্ছে 15, 15 9 24, 40 মনে হয় নাকি, দেখো তো 40। ভালো দেখা যায় না। কি দেখা যায় না বাবা? আপনি আপনি মনে হয় দাঁড়িয়ে আছেন এই জন্য। হ্যাঁ হ্যাঁ, সুন্দর দেখা যাচ্ছে বাবা। আপনি দাঁড়িয়ে আছেন এই জন্য হ্যাঁ, বুঝলাম। দেখো এবার দেখো, মিথ্যা বইলো না। আচ্ছা হ্যাঁ, আপনি দাঁড়িয়ে ছিলেন এই হ্যাঁ, জন্য হ্যাঁ। বলতেছিল। এত সুন্দর একটা ইম্পর্টেন্ট ক্লাস নিচ্ছি মাত্রই আসতে পারবা? মাঝে মধ্যে আচ্ছা আসুক। তোমরা কমেন্টসে লেখো দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো এবং দেখতে পাচ্ছ কিনা। আমার তো মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে, হচ্ছে আর কোনদিন হচ্ছে, সুন্দর করে ক্লিয়ার বোঝা যাচ্ছে। লিটনের নেটের সমস্যা। অল ক্লিয়ার ইজ এটা লিখছে, নীরব লিখছে, এই যে অনিকা লিখছে জি স্যার, তারপরে এই যে তাবাসসুম লিখছে জি স্যার ক্লিয়ার দেখা যায়, এখন ক্লিয়ার, সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা দেখো কি করলাম, এটা পর্যবেক্ষণ সংখ্যা m, এটা হচ্ছে সুতার শক্তি 94 92 আসলো। এই 900 রে কি করলাম, 10 দিয়ে ভাগ। হ্যাঁ বলেন। এই যে সামেশন কি করলাম, সামেশন xi, এই সবগুলো যোগ, 10টা যোগ করলে আসলে 900 ভাগ n, n হচ্ছে 10, তাহলে আসলে 90। এই যে 90। এবার কি করলাম, এই যেগুলো xi না, x1 x2 x3 এভাবে এইগুলোর থেকে 90 বিয়োগ করলাম। 94 থেকে 90 বিয়োগ, তাহলে 60, এই দেখো 60। 92 থেকে 90 বিয়োগ 2, 87 থেকে 90 বিয়োগ -3, 88 থেকে 90 বিয়োগ -2, 91 থেকে 90 বিয়োগ 1। আচ্ছা, তারপর দেখো 90 থেকে 90 বিয়োগ 0, 89 থেকে 90 বিয়োগ -1, 90 থেকে 90 বিয়োগ 0, 88 থেকে 90 বিয়োগ -2, 91 থেকে 90 বিয়োগ 1। এটা কি করলাম, এটা জাস্ট স্কয়ার করলাম, স্কয়ার করছি, স্কয়ার করলে কত আসে, এই দেখো 40, 16 4 9 4 1 0 0 1 4 0 4 1, এটা যোগ করো 40 ব্যাস। আচ্ছা, এখন আমরা চলে যাব গাণিতিক গড়। চলো ইয়েতে চলে যাবো, আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করবো এখন। আচ্ছা, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, আমার জায়গা স্বল্পতার কারণে আমি উপরে লিখছি, বাট তোমরা কি করবে, নিচে লিখবে। আচ্ছা লেখো, উইনো, দ্রুত লেখো, উইনো সিগমা সমান সমান √, xi মাইনাস x বার হোল স্কয়ার ভাগ হচ্ছে n। আচ্ছা, এটা কত, 40 ভাগ হচ্ছে কত, 10, √4 সমান সমান 2, বাস ক্লিয়ার। দেখো বুঝলা কিনা, আমি আবারও বলছি 100% এখান থেকে একটা অঙ্ক পাবা, 100%, আর কোনো কথা নাই। আর শুধু তাই না, পাওয়া পায়ের কথা না, এই জিনিসগুলো না বুঝলে ফ্যাক্টরি লেভেলে যে খুব বিপদে পড়বা, খুবই বিপদে পড়বা। পাবা মার্কসের জন্য শুধু লেখাপড়া করো না, যেমন এগুলো ভবিষ্যতে তোমরা যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, ডুয়েট বা বিটেকে পড়বে বা আরও ভালো ভালো জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে পড়বে, তখন এই জিনিসগুলো তোমার সামনে আসবে।
বা তোমার একটা জুনিয়র, তুমি অষ্টম সেমিস্টারে তুমি একদিন কলেজে বেড়াতে আসছো, তোমার ষষ্ঠ সেমিস্টারে ছোট ভাই বললো যে ভাই এটা একটু বুঝাই দেন, বা শিক্ষক হবা ভবিষ্যতে, কি বোঝাবা জাতিকে, কি বুঝাবা যদি এখন ক্লিয়ার না বুঝো? ওই অ্যাভয়েড করে চলে যাবা, হ্যাঁ এগুলো লাগে না, যাও বাদ দাও, এগুলো তো হলো না, তাহলে তোমার প্রতি এটা তার ভালো, এখনকার ছেলেপেলে যথেষ্ট পাক না, ও বুঝে নিবে যে তোমার জানার গভীরতাটা কতটুকু, তুমি কি জানো আর কি না জানো। এই যে ডিজাইনগুলো আমি বারবার বলছি, এগুলো ডুয়েট অ্যাডমিশন টেস্টে লাগে, বিএসসিতে লাগবে, তারপরে হচ্ছে যখন ভালো কিছু চাকরিতে যাবা তখন লাগবে, যে কোনো চাকরি, টেক্সটাইল রিলেটেড যে চাকরি করো না কেন এটা তোমার লাগবে। তোমাকে এটা ভাইবা বলে যাওয়ার সুযোগ দেওয়া হলো, এই আপনি ভাইবা নেন, আপনি ম্যানেজার, কি ভাইবা নিবা? যদি তুমি R&D ভাইবা নিতে বললো, তুমি যদি ডিজাইন সম্পর্কে কিছুই না জানো, কি ভাইবা নিবা? এই কারণে নিজেকে প্রিপেয়ার করো, যে জানে, যার যোগ্যতা আছে, সে যেভাবে হোক উঠে আসবেই, তো তাকে তুমি 500 হাত, 1000 হাত, 2000 হাত মাটির নিচে দিয়ে দাও, উঠে আসবে। যোগ্যতা থাকলে সে উঠে আসবে, আর যোগ্যতা না থাকলে সে হাঁটু পানিতে ডুবে মরবে, আর যোগ্যতা থাকলে সে তাকে সমুদ্রের ভিতর ফেলাই দাও, সে উঠে আসবে। সততা, যোগ্যতা, নিষ্ঠা যদি থাকে, কাজের প্রতি আন্তরিকতা, ভালোবাসা যদি থাকে, উঠে আসবে। এই যে ফ্যাক্টরি লেভেলে হাজার হাজার লোক কাজ করে, জিএম হয় কয়টা? একটা। কেন? তার চেষ্টাটা সর্বোচ্চ ছিল। তা আমি চাই নাটক টেক্সটাইলের ছেলে মেয়ে যেখানেই যাক, যে সেক্টরে যাক, ভালো কিছু করুক, কারণ তাদের গাইডলাইন ভালো, তাদের প্রিন্সিপাল ভালো, সকল শিক্ষক ভালো, কেন ছাত্রছাত্রী খারাপ হবে? সিজিপিএ ভালো, অনেকে 4 মনে হয় বা 4ও পাইছো, সেই ছেলেটাকে যদি একটা ডিজাইন দিয়ে বলা হয় তুমি তো, তোমার তো সিজিপিএ 4-এ 4, বলো তো ব্রাইটন হানিকমের ড্রাফটিংটা কেমন হয়, ব্রাইটন হানিকম ক্ষুদ্রতম কত করে হয়, যদি না পারো, এর চাই বেইজ্জতি, মান সম্মান নাহি না আর কোনো কাজ নেই। তাহলে ভেবে নেবে যে তুমি 4 কিভাবে পাইছো, হয় বলবে প্রশ্ন আউট করছো, নাই বলবা নকল করছো, যেভাবে হোক তোমাকে বোঝাই দিবে। যার কারণে প্রতিটা জিনিস ভালো করে বুঝে নাও। হ্যাঁ, আমি যদি না বোঝাতে পারি ভালো, আরো টিচারের কাছে যাও, আমার কাছে কোনো ই নাই, আমি আমার সাবজেক্ট যদি না বুঝো আর টিচারের কাছে যাও, তো স্যার এটা অমুক স্যার ভালো বুঝাইতে পারেন, একটু বোঝাই দিন, ওয়েলকাম, এটা তো খারাপ কিছু নাই, খুবই ভালো জিনিস, এটা আমি ব্যক্তিগতভাবে এটা সাপোর্ট করবো। হ্যাঁ, আমি বোঝাতে নাই পারি, আমি যে সব পারবো তার কোনো মানে নাই, আমি কি সব জানতা নাকি? আমার ল্যাগেন্সি থাকতে পারে, আমি সেটা তোমরা অন্য টিচারের কাছে যাবে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে কি পেলাম গায়ে, অর্থাৎ আমরা সিগমা পেয়ে গেলাম, অর্থাৎ পরিমিত ব্যবধান, এটা সিগমাটা হচ্ছে পরিমিত ব্যবধান। আমি আবারও বলছি কিভাবে সিগমাটা পেলাম, পর্যবেক্ষণ নাম্বার, সুতার শক্তি এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার, আর এটারই জাস্ট হোল স্কোয়ার, ব্যাস এখান থেকে আমরা পরিমিত ব্যবধান পেয়ে গেলাম। এখন জাস্ট শুধু আপার অ্যাকশন লিমিট, লোয়ার অ্যাকশন লিমিট, আপার ওয়ার্নিং লিমিট, লোয়ার ওয়ার্নিং লিমিট আর সেন্টার লাইন, এগুলো বের করলেই আমি গ্রাফ পেপারে বসাই দেবো, অঙ্ক শেষ। আমি বুঝাচ্ছি বলে বেশি সময় লাগছে, শুধু যদি আমি আমার মতো আমি করে যেতাম এতক্ষণ 3টা অঙ্ক আমার হয়ে যেত, কিন্তু আমার তো লাগছে বোঝানো। আচ্ছা, তা চলো, বাট আমরা এখন একটা কাজ করব, মুছে দিব, কিন্তু তোমরা কি করবা, এই নিচে নিচে কাজ করবা। আমি আবারও বলছি, এটার নিচে হয়তো গড়টা লিখছো, তারপরে পরিমিত ব্যবধান লিখছো, এখন যে কথাগুলো লিখবো এখন ওই নিচে নিচে লেখো, কারণ আমার বোর্ডটা খুব ছোট, খুব ছোটও না, বাট তারপরেও আমার জায়গা স্বল্পতা হচ্ছে না। আচ্ছা, তারপরে দেখো আমরা এখন চলে যাব পরবর্তী স্টেপে। এটা মুছে দিলাম, এটা বুঝছো কিনা সবাই একটু কাইন্ডলি বলো, কারণ এটা মুছে দিলাম, এটা আর হয়তো আমি রিভিউ করতে পারবো না, এটা একটু বলো সবাই বুঝছো কিনা, এটা বলো, এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু, জাস্ট এইটুকু, এই সিগমা পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই লেখো। কি তোমরা লিখতে চাও না কেন ভাই, একটু কষ্ট করে লেখো, তাহলে আমি ক্লিয়ার বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কি না পারছো, নাকি তোমরা নাই জাস্ট নেটটা অন করে দিয়ে চলে গেছো নাকি? জি স্যার বুঝছি, মিম, আরিফ, মুরাদ, তারপরে মনিরুজ্জামান, গুড। এই মনিরুজ্জামানের ভালো ইমপ্রুভ হচ্ছে, আগে ক্লাস তো সে তো ডিরেক্ট ক্লাস করতে চাইতো না, এখন লাইভ ক্লাস করে, মানে ইয়েতে, এটাকে নিজুম, এ খুব মানে হয়ে গেছে, ক্লাসের সময় জোর করে ক্লাস করাইতাম, বাট অনলাইনে আসে না, আজকেই মনে প্রথম আসলো। আচ্ছা, তারপরে কি নীরব, হ্যাঁ নীরব ছেলেটা সব ক্লাস করে। কাউসার, হ্যাঁ কাউসারও মনোযোগ আছে ভালো। আরিফ, তাবাচ্চুম ভালো, এ তো খুব ভালো মেয়ে, অল ক্লাস। খাদিজাও সব ক্লাস করছে। আরিফ হোসাইন, এ মনে হয় 2-একটা মিস্টেক আছে। আব্দুল, আকিব, হ্যাঁ আকিবও ভালো। আচ্ছা, তারপর এটা কি কি শাহিন, হ্যাঁ শাহিন ভালো ছেলে।
আকিব, আচ্ছা বুঝছি, ঠিক আছে, তাহলে আমরা এটুকু চলে গেলাম, মুছে দিলাম এটুকু। আর একটা বুঝলে এই নিয়মে 5টা অঙ্ক হয়ে যাবে, প্রথম 5টা, তোমরা বাকি 4টা করে আমাকে দেখাবে, তোমাদের একদিন সময় দিচ্ছি। আর একটা অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু এটা প্র্যাকটিক্যাল, এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল। আর তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আমিও নেওয়ার চেষ্টা করব, এই এইচবিআই এফিস এগুলো আমি দেখাই দিব, সমস্যা নাই, প্র্যাকটিক্যালি আমি একটু দেখাবো তোমাদেরকে। আমি যেহেতু ল্যাবের দায়িত্বে আছি, আমি একদিন সুযোগ মতো তোমাদেরকে দেখাবো, মেশিনগুলো চালায়ে শিখাই স্যার দেবো। নেটে প্রবলেম হয়েছিল, আরেকবার বোঝান। কে? এই স্যার শান্ত। শান্ত, আমি এটা মুছে দিছি, এটা অন্য সময় তুমি আমাকে ফোন দিয়ে বুঝে নিও। আচ্ছা, তারপরে হচ্ছে এখন দেখো এই সেন্টার লাইন, এটা হচ্ছে তোমার এই এক্স বারটা, তাহলে কত হবে বলো তো? 90। সেন্টার লাইনটা হচ্ছে এক্স বার, যেটা এটা হচ্ছে সেন্টার লাইন, আবার বোঝার চেষ্টা করো, যেটা এক্স বার ওটাই সেন্টার লাইন। আচ্ছা, তারপর দেখো আপার অ্যাকশন লিমিট সমান সমান এক্স বার প্লাস 3 সিগমা, এক্স বার প্লাস 3 সিগমা সমান সমান 90 প্লাস 3 ইন্টু সিগমার মান 2 সমান সমান 90 প্লাস 3 দুগুণে 6 সমান 96। দেখো মনোযোগ দিয়ে বুঝো, এই ফর্মুলাগুলো একটু মনে রাখবে। আপার অ্যাকশন লিমিটটা এক্স বারের সাথে 3টা সিগমা গুণ হবে। আচ্ছা, লোয়ার অ্যাকশন লিমিটটা কি হবে? এক্স বারের সাথে বিয়োগ হবে 3টা সিগমা, তাহলে 90 মাইনাস 3 ইন্টু 2, 90 মাইনাস 6 সমান 84। ওকে ফাইন, তারপর চলে যাও আপার ওয়ার্নিং লিমিট এক্স বার প্লাস 2 সিগমা, 90 প্লাস 2 ইন্টু 2 94। আচ্ছা, লোয়ার ওয়ার্নিং লিমিট এক্স বার মাইনাস 2 সিগমা, 90 মাইনাস 2 ইন্টু 2 সমান 90 মাইনাস 4 সমান হলো 86। ব্যাস, এটুকু বুঝছো কিনা দেখো। এই 5টা ফর্মুলা মনে রাখবা। আমি আবারও বলছি, তোমাদেরকে বোঝাই দিচ্ছি, তোমরা একটু উঠাই নাও, সুন্দর করে উঠাই নাও। সেন্টার লাইনটা হবে এক্স বার, আপার অ্যাকশন লিমিটটা হবে এক্স বার প্লাস 3 সিগমা, লোয়ার অ্যাকশন লিমিটটা হবে এক্স বার মাইনাস 3 সিগমা, আপার ওয়ার্নিং লিমিটটা হবে এক্স বার প্লাস 2 সিগমা, আর লোয়ার ওয়ার্নিং লিমিটটা হবে এক্স বার মাইনাস 2 সিগমা। ব্যাস, তাহলেই মান বসাই দিলে আমার এই ভ্যালুগুলো আমি পেলাম, এই ভ্যালুগুলো আমি এখন গ্রাফ পেপারে বসাই দিব, আমার হয়ে যাবে গ্রাফ। 10 মার্ক পাবা, 10 মার্ক। আর যে ছোটখাটো যে কথাগুলো বললাম এগুলোতেও 4-5 মার্ক থাকবে, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমরা মোটামুটি 20 মার্ক পাবা। খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। আর 14 থেকে 19 এই অধ্যায়গুলো আমি পড়াবো, আর প্রিন্সিপাল স্যার প্রথম থেকে যে মনে হয় 7 নম্বর অধ্যায় থেকে স্যার পড়াচ্ছেন, ওখান থেকে স্যার এই বাকিগুলো পড়াবে। মূলত স্যার একটু সময় কম পাচ্ছে, যার কারণে স্যার আবার আমাকে 2-1টা ক্লাস নিতে অনুমতি দিল। তো তোমরা স্যারকেও পাবে, সমস্যা নাই, তোমাদের কপাল ভালো, স্যারের ক্লাসও তোমরা পাবে। আচ্ছা, এইটুকু দেখো, বুঝছো কিনা সবাই একটু বলো, এই যে ভ্যালুগুলো সবাই বুঝছো কিনা একটু বলো, সবাই একটু লেখো। লেখো এই যে এই 5টা জিনিস সবাই বুঝছো কিনা। এটা ফর্মুলা, এটা বোঝার কিছু নাই, 3 সিগমা মাইনাস 3, এটা এই 5টা ফর্মুলা জাস্ট, আর কিছুই না। তারপরেও একটু দেখো যে বুঝতে পারছো কিনা, ফর্মুলাগুলো একটু মনে রাখবে, জাস্ট ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে, সবাই বুঝছো? স্যার আরেকবার বুঝিয়ে দেন প্লিজ। জি স্যার, বুঝতে পারছি। মুরাদের ভালো ইয়া হয়েছে, ইমপ্রুভ হয়েছে ছেলেটা। আব্দুল আকিব বুঝতে পারেনি। আব্দুল আকিব বুঝতে পারো নাই, এটা হলো ফর্মুলা আপার অ্যাকশন লিমিটের ক্ষেত্রে এক্স বার প্লাস 3 সিগমা, তাহলে হচ্ছে 90, এক্স বারের মান 90 প্লাস 3 ইন্টু এই সিগমার মান 2, তাহলে এই যে 3 দুগুণে 6 আর 90 96। আচ্ছা, তাহলে এক্স বার 90, 90 থেকে 6 বিয়োগ 84, আবার 90 থেকে 2 2 এখানে 4 94, 90 থেকে 4 বিয়োগ করলে 86। ব্যাস, ক্লিয়ার। এখন চলো আমরা গ্রাফে চলে যাচ্ছি। গ্রাফের ক্ষেত্রে খেয়াল রাখবে লোয়ার লিমিটটা আর আপার লিমিটটা কত? 94 আর কত? 96, তাই না? তাহলে ব্যবধান কত? 12।
12 হলে নিচে আর এক নিবা, উপরে আর এক নিবা, অর্থাৎ 14টা স্যার ঘর করতে হবে। 5টা জিনিস আবার বুঝিয়ে দেন প্লিজ। হ্যাঁ কি? 5টা জিনিস আবার বুঝিয়ে দেন আরে প্লিজ। ভাই এটা তো আমি তো আগেও বলছি যে এই 5টা তো আমার ফর্মুলা। যেমন এক্স সেন্টার লাইনটা হবে এক্স বার, সেন্টার লাইনটা অল টাইম এক্স বার যে মানটা সেটা হবে সেন্টার লাইন, ওকে। আপার অ্যাকশন লিমিটটা হবে এক্স বারের সাথে আমার 3টা সিগমা যোগ, লোয়ার অ্যাকশন লিমিটটা হবে এক্স বারের সাথে 3টা সিগমা বিয়োগ, আপার ওয়ার্নিং লিমিটটা হবে এক্স বারের সাথে 2 সিগমা যোগ, লোয়ার অ্যাকশন লিমিটের সাথে এক্স বারের সাথে বিয়োগ হবে 2 সিগমা। ব্যাস ক্লিয়ার, এটা না বোঝার কিচ্ছু নাই। যেটা বলছিলাম লোয়ার কত 94 আর আপার 96, 96 মাইনাস 94 সমান 12, 12 হলে নিচে আরেকটা নিব, উপরে আরেকটা নিব, 14টা ঘর নিব। চলো 14টা ঘর করো। ভার্টিক্যালি 14টা, আনুভূমিকভাবে 14টা ঘর করো, আর ভার্টিক্যালি 10টা ঘর করো দ্রুত। চোদ্দটা আর হচ্ছে 10টা, তারপরে বোঝাই দিচ্ছি। দেখো 14টা আর 10টা নাও, তোমরা গ্রাফ পেপারে নাও, যাদের গ্রাফ পেপার আছে কাছে। এক, দুই, তিন, গ্রাফ পেপার না খুব সুন্দর লাগবে। 4, 1 2 3 4, 5 6 7 8 9 10 11 12 13 ব্যাস 14। 14 হয়েছে। এদিকে দু একটা বেশি নাও, 12টা নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা এখানে লেখো পর্যবেক্ষণ নাম্বার, নাম্বার নিচে লেখো পর্যবেক্ষণ নাম্বার, আর এটা লেখা হচ্ছে সুতার শক্তি, সুতার শক্তি। আচ্ছা খেয়াল করো, আমি আমার লোয়ার আসছে 84, আমি 83 থেকে শুরু করলাম। 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97। এখানে ইয়া হলো পর্যবেক্ষণ নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা এখন এই 90টা কি সেন্ট্রাল লাইন, এই যে দাও সেন্ট্রাল লাইন, সেন্ট্রাল লাইন, সেন্ট্রাল লাইন। লাল কালি আছে নাকি? হ্যাঁ লাল কালি আছে। এই যে এটা হচ্ছে সেন্ট্রাল লাইন, সেন্ট্রাল লাইন। তারপরে আপার অ্যাকশন লিমিট কত 96 না? এই যে আপার অ্যাকশন লিমিট, আপার অ্যাকশন লিমিট সমান 96, এটা হচ্ছে 90। আর লোয়ার অ্যাকশন লিমিট হচ্ছে 84, লোয়ার অ্যাকশন লিমিট 84 84। আচ্ছা আমি বাংলায় লিখি, যেহেতু বাকিগুলো বাংলায় লিখছি। 96 90 84 84। আচ্ছা তারপর আপার ওয়ার্নিংটা কত ছিল
86 না, আপার ওয়ার্নিং লিমিট, সরি লোয়ার ওয়ার্নিং লিমিট 86, আপার ওয়ার্নিং লিমিট হচ্ছে তোমার 94, আপার ওয়ার্নিং লিমিট 94, এই যে 94 বরাবর, এই যে 94। আচ্ছা বেশ, হয়ে গেল। এখন আমরা কি করব, জাস্ট ভ্যালু বসাই দিব। চলো ভ্যালু বসাই দাও। আচ্ছা বলো, 1 নম্বরের ভ্যালু কত ছিল? 1 নম্বরের ভ্যালু ছিল 94, এই যে 94 1 নম্বর, সরি 1 নম্বর এটা না, পাশেরটা। দেখো সবাই মনোযোগ দিয়ে দেখো, বৃষ্টি আসছে, আমি ক্লাস শেষ করব। 1 94, 2 92, এই যে 2 92, 3 হচ্ছে 87, এই যে 3 87, 4 হচ্ছে 88, এই যে 88, 5 হচ্ছে 91, এই যে 91, 98 না, হ্যাঁ 98 না, না 94, 6 হচ্ছে 90, এই যে 90, 7 89, এই যে 7, 8 90, এই যে 8, 9 88, 9 88 হলো, এই যে 88, 9 10 91, এই যে 91। ব্যাস ক্লিয়ার। এখন তোমরা পয়েন্টগুলো যোগ করে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। ব্যাস গ্রাফ হয়ে গেল। আমি বলছি চায়ের কথা। তার কত? 98 না, 98 দেখলাম। 88। ও ঠিক আছে। মার্কারের কালিও শেষ, আজকের ক্লাসও শেষ। আল্লাহর রহমতে আল্লাহ বাঁচায় রাখলে নেক্সট দিন আবার ক্লাস হবে। তো দেখো এই গ্রাফটা কে বুঝো নাই বলো, কমেন্টসে লেখো গ্রাফটা কে বুঝো না। জাস্ট আমি ভ্যালুগুলো বসাই দিলাম। এখন আসো, সাফি এই ক্লাস তো দীর্ঘ হবে ভাই, আমি একটা অঙ্ককে অর্ধেক করে দিব। আর তোমার যদি এমবি নাই থাকে তুমি ক্লাস করো না। একটা অঙ্ক করতে তো আমার 40 মিনিট লাগবেই। এটা আমি একটা অঙ্ক আজকে অর্ধেক কালকে অর্ধেক করলে তুমিও বুঝবে না, আমিও বোঝানোর গতি হারাই ফেলবো। একটা অঙ্ক তো আমার করতে হবে। আমি তো বেশি থিওরিও নিইনি, জাস্ট একটা অঙ্ক করছি, কালকেও একটা অঙ্ক করবো। আচ্ছা দেখো খেয়াল করো সবাই। তাহলে কি করলাম, কয় মিনিট গেছে? 53 মিনিট। এই তো শেষ, আমার ক্লাস শেষ। এখন জাস্ট কমান্ডস লিখবে এরকম ভাবে যে সমস্ত ভ্যালু দেখো, এই আপার অ্যাকশন লিমিট, এই যে আপার অ্যাকশন লিমিট এইটা উপরেরটা, এইটা, আর লোয়ার অ্যাকশন লিমিট কোনটা, এইটা, এটার মধ্যে আছে সমস্ত ভ্যালু। ওই যে লাস্ট কথাটা সিনেমার লাস্ট শুটিংটা প্রথমে করছিলাম, সেটা কি বলছিলাম যে সমস্ত ভ্যালু যদি আপার অ্যাকশন লিমিট এবং লোয়ার অ্যাকশন লিমিটের মধ্যে অবস্থান করে তাহলে এটা গ্রহণযোগ্য। এই যে আপার অ্যাকশন লিমিট অর্থাৎ এইটার এবং এইটার মাঝামাঝি অবস্থান করছে, এই যে এইটার আর এইটার, যার মানে হচ্ছে এটা কি, এটা গ্রহণযোগ্য। ব্যাস ক্লিয়ার। কে বুঝো নাই বলো, আমি ক্লাস শেষ করে দেবো। না বুঝলে বলো, দ্রুত বলো না বুঝলে। আমি আবারও বলছি, গ্রাফটা নিলাম। হ্যাঁ গ্রাফটা আমি আরেকবার বলছি। আমার সর্বনিম্ন ছিল 84 আর সর্বোচ্চ ছিল 96, তো বিয়োগ করলে 12, আমি 14টা নিলাম এদিকে, 14টা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, একটা করে বেশি নেবা, তোমরাও বল বেশি নেবা, এটা নিয়ম। আচ্ছা গেল। আর এদিকে আমার হচ্ছে 10টা, আমি 11টা নিলাম, একটা বেশি নিচ্ছি। বেশ এখন আমি কি করলাম, 93 94 95 96 97 98 99 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 1 2 3 4 5 6 7 8 9 10। আমি যদি থিওরি আলোচনা করতাম 20 মিনিট নিয়ে সাইড দিতে পারতাম, অঙ্কটা পুরোটা ক্লিয়ার না করলে আমার পক্ষে সারা সম্ভব না। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 93 থেকে 97, একের ভ্যালু ছিল 94 দিয়ে দিলাম, 2 এর ভ্যালু হচ্ছে 92 দিয়ে দিলাম, 3 এর ভ্যালু হচ্ছে 87 দিলাম, 4 হচ্ছে কত 88 দিলাম, 5 91 দিলাম, 6 90 7 89 8 90 9
87, 88, 10, 91, ব্যাস। তারপরে পয়েন্টগুলো যোগ করে দেখলাম প্রতিটা আপার লিমিট এবং লোয়ার লিমিটের মাঝামাঝি অবস্থান করছে, সুতরাং এটা গ্রহণযোগ্য। ওকে ফাইন, দ্যাটস অল। আজকের পর্যন্ত এইটুকুই। নেক্সট ক্লাস কবে নিব আমি তোমাদের জানাই দিব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে আমি ক্লাস করাবো। এমবি নাই, নেট নাই, কারেন্ট নাই, অমুক নাই, এগুলো এক্সকিউজ আমি মনে করি, এগুলো এক্সকিউজ। ঠিক আছে, তোমরা যদি নাটোরে থাকতা, হলে থাকতা, এইটুকু চিন্তা করো, প্রতিটা দিন মনে হয় 60 টাকা করে খাও, সকালের নাস্তা আছে, হাত খরচ আছে, মোবাইল খরচ আছে, অমুক আছে, তমুক আছে, তখন তোমাদের খরচ কোথা থেকে আসে? আর এখন 1 জিবি নেট কিনতে গেলে ক্লাস দীর্ঘ হয়ে যায়, অমুক হয়ে যায়, তমুক হয়ে, হাজারো বাহানা। আরে ভাই, দিনে আমার তো 100 টাকা লাগছে এমবি, তাহলে মাসে তোমার 3000ও যদি, তাও তো টানা ক্লাস প্রতিদিন থাকে না, সপ্তাহে 2 দিন ক্লাস থাকে বা 1 দিন ক্লাস থাকে বা ম্যাক্সিমাম 3 দিন, তো সপ্তাহে 300 টাকা খরচ করো। তব প্যাকেজ আছে, অনেক প্যাকেজ নিলে সপ্তাহে 114 টাকা, 115 টাকাতে হয়ে যায়। আর অন্য সময় হাজার হাজার ঘন্টা অপচয় করবা ফোনে, ঘন্টার পর ঘন্টা ইউটিউব দেখবা, অমুক দেখবা, সমস্যা নাই, নাটক দেখবা, ওটাতে এমবি লাগে না। আর শিক্ষকের একটা ক্লাস নিতে গেলেই এমবি লাগে। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত ক্লিয়ার? দেখো সবাই বুঝছো কিনা, বুঝলে আমি ছেড়ে দিব, আমি চলে যাব, আউটলাইনে চলে যাব যদি সবাই বুঝতে পারো। গ্রাফটা সবাই বুঝছো কিনা বলো? বুঝছি স্যার। আর কে? ওকে, সবাই বুঝতে পারছো? খুদা হাফেজ। না বুঝলে এরপরে যদি না বুঝো পার্সোনালি আমার নাম্বারে একটু ফোন করো। আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আরেকটা বিষয় বলি যে আজকে কিন্তু আমি বেশি কিছু করিনি, সামান্য মনে হয় 10 মিনিট থিওরি নিয়ে আলোচনা করছি, করার পরে একটা অঙ্ক করেছি। একটা অঙ্ক তো মাঝখান থেকে ছেড়ে চলে যাওয়া যায় না। আবার কালকে এই গ্রাফ পেপার আমি করব, আবার নতুন করে ভ্যালু আনবো, তখন কি বুঝবা? তুমি বলবা স্যার আমি তো ছিলাম না, আর একজন বলবে স্যার আমি তো বুঝতেছি না, আমি নাই। হয় আগামীকালকে থাকবা না, আজকে থাকবা না, আলটিমেটলি ফলাফল 0। একটা অঙ্ক করছি, বেশি কিছু করি নাই। এই কোয়ালিটি কন্ট্রোলের অঙ্কগুলো একটু বড়, বোঝাইতে গেলে একটু বড়, বেশি সময় লাগে। বুঝতে পারলে সহজ, বুঝে নাও। আর 2 নিয়মের অঙ্ক আছে, আগামী 2টা ক্লাস যদি পারো, নেট যদি থাকে করো। খোদা হাফেজ, সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।